জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। ও বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে, সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও? ডক্টর আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছ তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো, যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা। আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলতো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি।
শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিনরাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য। তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও! বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও ও তোমার মা, আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল, এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি।
এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে, কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল, অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা, তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম, আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম, আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়, সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না, যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না, সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার্কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার্কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব, সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো।
পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিটো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের, আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেবো, আগের পরের সব ক্লিয়ার করে দেবো। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও, এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এইসব, এই দেখো। আবে কি রে এইসব, আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে, সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো, তাহলে? আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো यार, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার।
সেটাই করে চলে যাই না यार। আরে বাপরে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী। এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে। আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর। বলুন। গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি। ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন, তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী, বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে। আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি, সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে। যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়,
বরং একটা ভালো জীবনসঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম। খুব বড় ভুল করে ফেলেছি আমি। ক্ষমা করে দে মা। ম্যানেজার, জেসিবি এখনো এলো না কেন? স্যার, আমি একটু আগেই ফোন করেছিলাম, রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গত 1 ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো 3 দিনের মধ্যে যে কোনোভাবেই ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে। তাও তুমি স্যার স্যার এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। এত দেরি কেন হলো তোর? তোকে তো বলেছিলাম 7টার মধ্যে চলে আসবি। আরে মুখ কেন দেখছিস? যা, চলে যা, শুরু কর কাজ। আরে ম্যানেজার, তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো? না স্যার, এটা পুরনো নয়, এটা একদম নতুন জেসিবি। নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন? আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার, স্টার্ট হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল। তো মনে হচ্ছে গাড়িটা অপারেট করতেই পারে না। স্যার কিন্তু আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না, কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। এবার এই জেসিবিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে। শ্রমিকদের ডাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো লক্ষণ। এই গোটা বিল্ডিংটা 3 দিনে ভাঙতে হবে লক্ষণ। চিন্তা করবেন না স্যার, 3 দিন দূরের কথা, 3 ঘন্টার মধ্যে ভেঙে দেব। আরে বড় বড় কথা না বলে যদি এই গোটা বিল্ডিংটা 3 দিনের মধ্যে ভাঙতে পারিস না, তাহলে স্যারকে বলে তোদের আমি 4 দিনের টাকা দেবো। এবার তোরা কাজে লেগে পড়। আরে চল ভাইয়েরা, কাজটা শেষ করে দিই। বাঁচাও 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 বাঁচাও। আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে, তাহলে শুনে রাখো একটা কথা, সবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জুড়তে পারবে না। ক্ষমা করবেন স্যার, এটা আমরা পারবো না। ম্যানেজার, তুমি ঠিক আছো? আরে না স্যার, শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার, এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিল, তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল, ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল। একদম 100% ঠিক বলেছেন স্যার আপনি। এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার। কিন্তু সেটা তো না তুমি জানো আর না আমি, যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে। এক্স্যাক্টলি স্যার।
স্যার একজন তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার। উনি 100% গ্যারেন্টির সঙ্গে ভূত তাড়াতে ওস্তাদ। কতক্ষণের মধ্যে আসবে সে? স্যার ডেকে নিয়েছি, বাবা বাইরেই বসে আছে। গুড, ওনাকে ভেতরে ডাকো। হ্যাঁ স্যার। হ্যালো রোশনি, বাবাকে ভিতরে পাঠাও। বাবা, আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন। আমি তাড়াই না, উপরওয়ালা শক্তি তাড়ায়, আমি তো নিমিত্ত মাত্র। কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে? 5 লক্ষ। আরে বাবা, আপনি জানেন 5 লাখ টাকা মানে কত? কখনো দেখেছেন? ডান, ভূত তাড়িয়ে দিন, 5 লাখ টাকা আপনাকে দেব। আরে স্যার কিন্তু। গাড়ি বের করো। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। আপনারা দুজন এখানেই থাকুন, ভেতরে আমি একা যাব। আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, যেমনটা আপনি বলবেন। তুমি যেই হও না কেন আমার সামনে এসো, আমার সামনে এসো। সামনে না এলেও আমি তোমায় ভস্ম করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। এই যে বাবা, এখনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো, তো আমি তোমায় মেরে মেরে ভূত বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও দেখব কে কাকে ভূত বানায়। ওং ওং ফট স্বাহা। এখনো সময় আছে, বেশি ফটফট করো না, নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না। আজ পর্যন্ত কোনো ভূতের পুতের সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয়। এই ব্যাপার, এই দেখ। আরে আরে, এসব কি করছো ভূত তুমি? থামো থামো। আরে আমায় মেরে ফেললো রে। ও ভূত, শোনো শোনো, থামো ভাই থামো, ধুতি ছেড়ে দাও। আরে ধুতি ধরে টানছো কেন? ধুতি ছেড়ে দাও। আরে আরে, মচকে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে। ক্ষমা করে দাও বাপরা, এই ভূত এই বাবার বশীভূত হবে না। কি হয়েছে তোমার? খুব চিন্তিত মনে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে সে ওটাকে ভাঙতে দিচ্ছে না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু ওটা ভাঙতেই হবে। আমি একটা কথা বলি, আমাদের পুরনো বাড়িতে যে ভুতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয়, কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন ভূত তাকে প্রাণে মারে না, বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, ওর সাথে গিয়ে কথা বলো, হয়তো কোনো উপায় বেরোবে। আবার তুমি এসেছো? মনে হচ্ছে তুমি নিজের প্রাণের পরোয়া করো না। জীবন চলে গেলে যাক, কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে, আর আমি এটাকে সফল করবই। আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না। আমি এই জায়গাটাকে ভালোবাসি। চলে যাও তুমি শেঠ। আমি চলে যাব, কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো। আমি জানি তুমি খারাপ ভূত নও, প্লিজ, কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। শেঠ, আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই।
বলো কি কথা বলবে। আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না। আরে বাড়িটা তো আমারই। শম্ভুরামকে চেনো তুমি? শম্ভুরাম? আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো? হ্যাঁ, তার কথাই বলছি আমি। আমি ওনাকে কি করে ভুলতে পারি? উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন। আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে। আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম। কিন্তু যখন আমার 9 বছর বয়স হলো তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি। কিন্তু ভূত বাবা, আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে শোনো ছোট মালিক, আমি তোমাদের সেই শম্ভু কাকা। মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা, কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা। আমার একটা জায়গা আছে, আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে। আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে, কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে। সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই। আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি। বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে। সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন। তুমি তো আমায় কাঁদিয়ে ছাড়লে ছোট মালিক। যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছো, তবে আমি তোমায় বাধা দিতাম না। আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমায় গত 20 বছরের স্যালারি দিতে হবে। স্যালারি? আমি মজা করছিলাম। মন দিয়ে শোনো ছোট মালিক, আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন। যাও গিয়ে নিয়ে নাও। আপনি কি করে জানলেন? বড় মালিক আমায় সব বলেছেন। হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম। সর্বদা সুখে থেকো। শম্ভু কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি।